ওম নমগ্রহায় নমঃ। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যতিম দন্তারিম স্বরূপাপগ্নং প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাবাং ক্ষীরদান্নব সম্ভবম নমামি শশিনাং ভক্ত শম্ভর মুকুট ভূষণাম ধরণীর গর্ভ সম্ভুতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম কুমনাং শক্তিস্তঞ্চ লোহিতাঙ্গাং মনামহম প্রিয়ঙ্গু কলিকাং শ্যামাং রূপিণাং প্রতিমাং বুধং সম্মুং সর্বগুণপতং নমামি শশিনাম সুতম দেবতানাম ঋজিনাম চ গুরুং কনকসন্নিভম বন্দর্ভূতাং ত্রিলোকশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দম নীলাভাং দত্তানাং পরমাং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারাং ভার্গবত পুনমহম নীলাঞ্জন সয় প্রক্ষাং রবিশুনম মহাগুরুম ছায়া গর্ভসম্ভুতাং বন্দে ভক্তা সনশ্বরাম অর্ধকায়াং মহাঘুরাং চন্দ্র আদিত্য বিমধ্যকম সিংহিকায়াং সুতং রুদ্রং রাহুং পুনমহম পলালধুম শাসং তারা গ্রহ বিমধ্যকম রুদ্রং রুদ্রাত্মাকং কুরুত্তং কেতং পুনমহম ব্যসনক্তম ইদম স্তত্রং ইয়া পটত পূজত সুচিদি ভোজতিরত্র শান্তিস্তস্য ন সংশয় ঔষধ অতুলাঞ্চ আরোগ্যং পুষ্টিবর্ধনাম নরনারী প্রিয়ত্যঞ্চ নিত্যং তস্য প্রজায়তে ইতি শ্রীবাসভাষিতম নবগ্রহস্তোত্রম সমাপ্তম। ও সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 7। আজ তারিখ হচ্ছে 12 সেপ্টেম্বর 2025। তো বিষয় হচ্ছে হস্তরেখার সূক্ষ্ম বিচার ও প্রতিকার পর্ব 2। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা পর্ব 2-তে যাওয়ার আগে আপনাদের হাত দেখতে কোথায় কোথায় প্রবলেম, এবং যেহেতু প্রতিকার রহস্য এবং তার পর্ব 2 এবং এই পামিস্ট্রির আর কোনো ক্লাস একক ক্লাস হবে না এই ব্যাচের। তো সেহেতু আমরা প্রশ্নের ভিতর দিয়ে কার কোথায় বাধা রয়েছে সেগুলোর ভিতর দিয়েই আমরা কিন্তু ক্লাস সম্পন্ন করব। তার আগে আজানটা একটু শেষ হোক, আমি বলি। এত না লিখে আমরা এমনি বলে দিই। তো বিষয় হচ্ছে, যেহেতু হস্তরেখার সূক্ষ্ম বিচার এবং প্রতিকার পদ্ধতি পর্ব 2, তো আমরা একটু লিখে নিব যে সর্বপ্রথম হচ্ছে যদি বৃহস্পতিকে দেখি, তাহলে বৃহস্পতির যখন প্রতিকার দিব তখন শুক্রের প্রতিকার দিব না, আমরা এক একটি পার্ট নিয়ে নিব। তো বৃহস্পতি দিলে আমরা শুক্র দিব না, এটা একটু লিখে নিন। যখন শনি দিব, শনির সঙ্গে আমরা রবি দিব না। কেন দিব না এটি আমি পরে বলবো, একটু লিখে নিন শনির সঙ্গে রবি। যখন আবার রবি দেব তখন কিন্তু আবার শনি দিব না, অর্থাৎ রবি শনি যখন দেব তখন আমরা নীলা দিব না। যখন বুধের পান্না দিব তখন আমরা রাহুর গোমেদ দিব না। যখন মঙ্গলের প্রবাল দিব তখনও আমরা রাহুর গোমেদ দিব না। যখন চন্দ্রের মুক্তা দিব তখনও কিন্তু আমরা রাহুর গোমেদ দিব না। যখন আমরা শুক্রের হীরা দেব তখন আবার বৃহস্পতির পোকরাজ দিব না। আবার যখন কেতুর ক্যাটসাই দিব তখন রাহুর গোমেদ দিব না। এই 9টার সঙ্গে কিন্তু আরো কিছু যুক্ত হচ্ছে।
কিভাবে যুক্ত হচ্ছে, কেন যুক্ত হচ্ছে, এটি আমাদের একটু বুঝতে হবে। সর্বপ্রথম যদি বৃহস্পতিকে বলি, তাহলে বৃহস্পতি দেবতাদের গুরু, আর দৈত্যদের গুরু হচ্ছে শুক্র। যখন দেবগুরুর প্রতিকার দিব, তখন দৈত্যগুরুকে আর একই সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই। তাহলে তেল আর জলের মিলন ঘটবে, সেটি কখনোই একসঙ্গে মিশবে না। ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রম কি হতে পারে? ধরেন বৃহস্পতি শুক্র এক গৃহে অবস্থান করেছে, বা একই সঙ্গে হাতে, যেহেতু হাতের ক্লাস হচ্ছে, তো বৃহস্পতি এবং শুক্র দুটি ক্ষেত্রই ডিস্টার্ব। সেক্ষেত্রে আমরা বৃহস্পতি এবং শুক্রকে নিয়ে কম্বাইন প্রতিকার দিই। কেমন? যেমন সাদা পোকরাজ হতে পারে, ইয়েলো ডায়মন্ড হতে পারে, এমনকি ইয়েলো জারকন হতে পারে। এভাবে আমরা প্রতিকার দিই। যেমন শনি আর রবি কেন দেব না? শনি আর রবি আমরা জানি পিতা পুত্র, একই সঙ্গে হাতে দুজনেই খারাপ। কিন্তু দুজন, একজন ধ্বংসকারী, ধ্বংসের মাধ্যমে সৃষ্টিকারী, আর একজন আত্মকারী, এমনকি যশকারী। তো আত্মকেন্দ্রিক দুজন একসঙ্গে যদি শক্তিশালী হয়, তাহলে দেখবেন যে যশ ওই আত্মকেন্দ্রিকতায় সে নিজেই আকর্ষণ করার চেষ্টা করবে। তখন ওই শনিটাই মাথায় গিয়ে দুজনে মিলে মারামারি করে আমাদের সেই ভাগ্যফল প্রত্যাশীর ভাগ্যকে নিস্তব্ধ করে দেবে। ঠিক যখন আমরা রবিকে পাওয়ার দিব, তখনও শনিকে দিলে ওই বিপরীত ফলটাই কিন্তু হবে। পিতা আর পুত্র একে অপরের মুখ দেখতে চায় না, তো একই সঙ্গে দুটির প্রতিকার দেওয়া যাবে না। যদি দিতে হয় কখন, তাহলে আমরা কি করব? তখন বিচার করব যে রবি আর শনিকে দেখে, যে শনির নীলার মধ্যেও রবি রয়েছে, যেটি রক্তমুখী নীলা, সেটিতে যাব। অথবা যদি রবির পাওয়ার বেশি প্রয়োজন হয়, তখন স্যাফায়ার গ্রুপের রত্ন, যেটি পিঙ্ক বর্ণ ধারণ করে বা বহন করে, সেটিকে ব্যবহার করব। আবার রক্তমুখী নীলা মানে লাল নয়, এটি কিন্তু বুঝতে হবে। রক্তমুখী নীলা বেশিরভাগ ক্ষেত্রে বেগুনি হয়। আবার যত ভালো হয় তত কিন্তু সাদা হয়, ভিতরে হালকা লাল, মানে চোখে উঁচু করে না দেখলে বোঝা যায় না। তাহলে এই রক্তমুখী নীলা কিন্তু যখনই দেওয়া হয়, তখন শুক্রকেও কিন্তু শোষণ করে। শুক্রের অবস্থান বিচার বিশ্লেষণ করে, মঙ্গলের অবস্থান দেখে তারপর প্রয়োগ করব। রক্তমুখী নীলাটা ভয়ঙ্কর একটি নীলা। আমরা জানি যে রক্তমুখী নীলা শুধু জানি, কিন্তু এটি ভেবে চিনতে বুঝে শুনে তারপর জাতকের উপর প্রয়োগ করব। কিন্তু যখন রবির মাত্রা বেশি হবে, যেটি পিঙ্ক বর্ণের, আমরা পিঙ্ক সাফায়ার বলি বা ধরেন মেটাকাস্টার বলি, এরকম রত্ন পাওয়া যায়, যেটি রবিরই প্রকৃত কাজ করে কিন্তু শনিকে শাসন করে। সবসময় দেখতে হবে একসঙ্গে শত্রু আর মিত্র রত্ন যখন প্রয়োগ করব, তখন সেই গ্রহটিকে, শত্রু গ্রহটিকে ডাবিয়ে দেবে, না তাকে শান্ত করবে, তাকে ধ্বংস করবে, না তাকে শান্ত করবে। আমরা সবসময় শান্তের দিকে যাব, যে শান্ত করাবো, কখনো ধ্বংস আমরা চাইবো না। এটি আমাদের মাথায় রাখবো। কারণ আমরা প্রফেশনাল অ্যাস্ট্রোলজির পামিস্ট্রির শেষ ক্লাসে আমরা অলরেডি অতিক্রম করছি। তো এমন যেন না হয় যে মহামূল্যবান রত্ন পরে তারা, বিশেষ করে আমাদের বিপক্ষে না যেতে হয় বা তাদের ক্ষতি সাধন না হয়, এটি আমরা মাথায় রাখবো। যখন বুধের পান্না দেব, বুধ মূলত একমাত্র চন্দ্রকে ব্যতি রেখে আর কাউকে শত্রু মনে করে না। কিন্তু আমরা বলেছি যে যখন বুধের পান্না দেব, তখন রাহুর গোমেদ দিব না। কেন দিব না? কারণ বুধ বুদ্ধিকারক, আর রাহু হচ্ছে প্রত্যাশার কারক, বা চাই চাই চাই, তাহলে দ্রুত চাই। এই চাওয়া পাওয়ার ভিতরে বুদ্ধি লোপ পেতে পারে। তখন একসঙ্গে থাকলে তার বুদ্ধিটা ওই পজিটিভ বুদ্ধি না হয়ে নেগেটিভ বুদ্ধি হবে। তখন পিছন থেকে ছুরি মারতে পারে। সেই ছুরি আমাদের উপরও আসতে পারে, এমনকি তার পরিবারের উপরেও আসতে পারে। বিশেষ করে যখন পাগল,
তাকে যখন বলা হবে যে সাঁকোটি ধরে নাড়িও না, তখন সে কিন্তু আরো বেশি করে নাড়াবে। তো অতি বুদ্ধি ভয়ঙ্কর, অতি চালাকের গলায় দড়ি, বা 20 বুদ্ধির মুড়িতে বাড়ি, 100 বুদ্ধির হাতায় দড়ি, এগুলো প্রচলিত বাংলা বা প্রচলিত একে কি বলে, প্রবাদ বাক্য। তো যত বুদ্ধি বাড়বে তত কিন্তু সে ভালো থেকে আরো ভালোতর যাবে। তো ভালোতর যেতে যেতে পরমাণু বোমা আবিষ্কার করলো, AK-47 আবিষ্কার করলো। যে গুলটি কাঠ আবিষ্কার করতে পারতো না, সে কিনা বুদ্ধির ভারে সে মারণঘাতক জিনিস তৈরি করছে। এমনকি আপনারা দেখেছেন যে সামান্য নেশাদ্রব্য, যে নেশাদ্রব্যটি বা একটি ঘুমের ওষুধ, সেটি কি হচ্ছে, সেবন করলে এক ধরনের ঘুম হচ্ছে। আবার ওই নিদ্রাকর বটি, যেটা চিন্তা শক্তি দূর করে, সেটিকে অন্যভাবে যখন পুড়িয়ে জ্বালিয়ে খাওয়া হচ্ছে, তখন সেটি অন্যরকম নেশা হচ্ছে। যেমন দেখেছেন কাশির সিরাপ, ভারতে কাশির সিরাপ হচ্ছে কি যেন, ফেন্সিডিল। তো এটি একটি কাশির সিরাপ, কিন্তু আমাদের দেশে মানুষ ওটি দিয়ে নেশা করে। আবার দেখুন, কাঠে ওই যে আঠা দেয়, সিলিকন বা জুতার আঠা, এই জুতার আঠা আমরা চামড়ায় লাগাই বা যে কোনো প্লাস্টিক দ্রব্য, এগুলোতে আমরা জোড়া লাগাই। কিন্তু সেটি দিয়ে আবার পুড়িয়ে ও ধোঁয়া টেনে কিভাবে নেশা করে। তাহলে এই বুধ যেন ওই নেগেটিভ দিকে না যায়, মানে রাহু লোভ লালসা বাড়ায়, সেই লোভ লালসা বাড়িয়ে যেন আমাদের বুধের সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়ে ওই নেগেটিভ চরিত্রের দিকে না নেয়। তার জন্য বুধের পান্না যখন প্রয়োগ করব, ভুল ক্রমেও রাহুর গুমের সেই সঙ্গে প্রয়োগ করব না। একই সঙ্গে বুধ এবং রাহু দুজনই ডিস্টার্ব থাকতে পারে। একজনকে মুক্তভাবে চলতে দিতে হবে, যে কোনো একজনকে, সেটি রাহুকে দিন বা বুধকে দিন। তাহলে যখন আমরা জানি যে রাহুকে যখন দিব, তখন রাহুর সঙ্গে বুধের কোনো শত্রুতা নেই, আবার বুধের সঙ্গেও রাহুর শত্রুতা নেই। অর্থাৎ একজনকে দিলে আর একজনের দোষ নেই। তো একই সঙ্গে একটা মানুষকে আপনি সভ্য বানাবেন, লোভী বানাবেন, অর্থবিত্ত বানাবেন, আবার বুদ্ধিও দিবেন। সবকিছু কিন্তু দেওয়া সম্ভব নয়, এটি বুঝতে হবে। যেমন দেখা যাচ্ছে, আমাদের অনুধাবন করতে হবে, শিশুটি লেখাপড়া করছে না, আবার সে প্রচন্ড দুরন্ত বান্দর, তার মনে লেখাপড়া করার ইচ্ছাই নেই, মানে ইচ্ছা শক্তি নেই। তাহলে আপনার বললেন যে মনোবল বাড়ায় রাহুর গুমের, ইচ্ছা শক্তিও বাড়ায়, লোভ লালসা বাড়ায়, আর সঙ্গে সে মানে অমনোযোগী, মাথায় থাকে না বা ব্রেনে ধরে রাখতে পারে না। তাহলে পান্নাও দিলাম, আবার রাহুর গমিতও দিলাম। তখন দেখা যাচ্ছে সে ওই সহজ বুদ্ধিটা বাদ দিয়ে বক্র বুদ্ধিটা সে কিন্তু চালাবে। এটি আমার এই 25 বছরের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের বলতে চাই। তো এটি আমরা ত্যাগ করব। পরবর্তীতে আপনারাও এক সময় দেখবেন, ধাপে ধাপে শিখতে শিখতে, যখন প্র্যাকটিস করতে করতে যেয়ে দেখবেন যে হ্যাঁ, আসলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যেটি বলেছে, এটি আসলে বাস্তব জীবনে কতটা গ্রহণযোগ্য। আবার যেমন বললাম যে মঙ্গলের রক্ত প্রবালের সঙ্গে আমরা রাহুর গমের দিব না। তো আমরা রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ। তো মঙ্গল ধৈর্য সাহস মনোবলের কারক, আবার নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বের কারক, সে অগ্নিকারক। তো সেই অগ্নিকারক গ্রহ, তাকে যদি চাপা দেওয়া হয়, মানে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তখন সে কিন্তু ছাই দিয়ে কখনো আগুন চাপা যায় না। গোমেদ হচ্ছে ছাইয়ের বন্ধু। তো সেই যে রাহু, তখন ওই আগুনকে চাপা দিয়ে পরবর্তীতে এমন ভাবে বাস্ট করবে, যে বাস্টটি এমন ক্ষিপ্রতা পাবে যে সেটি আর রক্ষা করা সহজ হয়ে উঠবে না। দেখা গেল মঙ্গলের কারণে ছেলেটি মারামারি করছে, লাঠালাঠি করছে, রক্তপাত ঘটছে, ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে লোকটির চরিত্রের মধ্যে পাওয়া গেল, বা রাহুর ক্ষেত্রে অশুভ পাওয়া গেল। রাহুর কারণে তার দেখা যাচ্ছে ওই স্পৃহা বা ইচ্ছা সব লোপ পেয়েছে। তো একসঙ্গে দিলে কি হবে, তখন সেটি ওই মারামারি লাঠালাঠি আরো বাড়বে বই কি, কমবে না। এটা আপনারা মিলিয়ে নেবেন, তখন দেখতে পাবেন। তাছাড়া এর বিপরীতে আরো অনেক কথা রয়েছে, সেটি আপনাদের প্রশ্নের ভিতর দিয়ে আসবো। যেমন চন্দ্রের মুক্তা,
এটি যদি আমরা দেই, বা মুনের স্টোন এটি যদি দেই, বা চন্দ্রের যে কোনো রত্ন যদি দেই, তাহলে আমরা রাহুর প্রতিকার দেব না। এটি আমরা বারবার বলেছি যে গ্রহণ, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ, যেমন রবির রত্নের সঙ্গে আমরা রাহুর রত্নও কিন্তু দিব না। শনির নীলা যেমন বলেছি পিতা পুত্রের কারণ, তেমনি রাহুর গ্রাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়। তো যখন চন্দ্রের প্রতিকার এবং রবির প্রতিকার দিব, তখন আমরা রাহুর প্রতিকার থেকে দূরে সরে আসবো। কিন্তু চন্দ্রের প্রতিকারের সঙ্গে শনির প্রতিকার কিন্তু দিতে নিষেধ করা হয়নি, যে শনির লীলার সঙ্গে চন্দ্রের প্রতিকার দেওয়া যাবে। যদিও শনির শত্রু চন্দ্র, রবি এবং মঙ্গল, তথাপিও দেওয়া যাবে। এমনকি শনির প্রতিকারের সঙ্গে মঙ্গলের রক্ত প্রবালও দেওয়া যাবে। আবার উম চন্দ্রের মুক্তাও বা মুনেস্টনও প্রয়োগ করা যাবে। কেন যাবে? শনি যোগকারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। তো মাতৃকারক গ্রহ যখন, বিশেষ করে শান্ত নম্র ভদ্র যে থাকবে, সেই যোগী হবে। বিশেষ করে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, আমরা যেটি বলি, যার ভিতর শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, নমনীয়তা থাকবে, শান্ত শিষ্ট থাকবে, সেই তো জ্ঞান লাভ করবে, সেই তো আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হবে। সেই তো দেখা যাচ্ছে নিজেকে সূর্যে নতুন কিছু সৃষ্টি করবে। আর সেই হবে উপযুক্ত সাধক, বা উপযুক্ত মানে এই গুপ্ত জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। তো শনি তখন ন্যায় পথে চালিত করবে, অন্যায় পথ থেকে সরিয়ে আনবে। এটি করা যাবে। এমনকি মঙ্গল, যেটি শনির সঙ্গে প্রয়োগ করা যাবে, তো শনির চরিত্র আমরা জানি, আর মঙ্গলের চরিত্রও জানি। তো মঙ্গল, শনি 3টি গৃহে দৃষ্টি দেয়, মঙ্গলও কিন্তু 3টি গৃহে দৃষ্টি দেয়। তাছাড়া মঙ্গলের সঙ্গে শনির শত্রুতা থাকলেও মঙ্গল ভূমিপুত্র, সেই কিন্তু শনি ঠাকুরকে শান্ত করা বা শনি ঠাকুরের বা শনির কুপ্রভাব দূর করতে মঙ্গল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ সে ওই রক্তবর্ণ, বিশেষ করে যেটা অরুণ বর্ণ, অর্থাৎ নবোদিত সূর্যের বর্ণ, যে রক্ত প্রবালটি, ওটি রবি, মঙ্গল এবং শনির কুপ্রভাবকে, কারণ ওই শনির সঙ্গে মিলিত হয়ে সম্পৃক্ত, একসঙ্গে সম্পৃক্ত হয়ে সে ফল দান করে থাকে। যদিও শত্রু, তথাপিও তাকে সঙ্গে রেখে প্রতিকার দেওয়া যাবে। এবার আসি শুক্র। শুক্রের কথা তো বললাম যে শুক্রের সঙ্গে আমরা বৃহস্পতিকে অন্তত পক্ষে বাদ রাখবো। যদিও শুক্রের 2টি শত্রু আমরা জানি, একটি চন্দ্র আর একটি রবি, কিন্তু রবি এবং চন্দ্রকে বাদ দিতে বলা হয়নি বা বলিনি আমি। কিন্তু অবস্থান সাপেক্ষে সেটি প্ল্যানেটে যদি কখনো শুক্র এবং চন্দ্র, শুক্র এবং রবি একসঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে সেখান থেকে সরে আসবেন। যদি দৃষ্ট থাকে তাহলেও সরে আসবেন। তো যদি দৃষ্ট এবং যুক্ত থাকে তাহলে সরে আসব। যদি না থেকে 2টি গ্রহই দুর্বল হয়ে থাকে, তাহলে শুক্রের সঙ্গে চন্দ্র এবং রবিকে প্রয়োগ করা যাবে, কিন্তু কখনোই দৃষ্ট বা যুক্ত থাকলে প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে শুক্র ক্ষেত্র থেকে কোনো রেখা গিয়ে হাতে যদি চন্দ্রক্ষেত্রে অ্যাটাক করে বা চন্দ্রক্ষেত্রে যায়, এমনকি চন্দ্রক্ষেত্র থেকে কোনো রেখা যদি শুক্রের ক্ষেত্রে আসে, সেটি আমরা দৃষ্টি বিনিময় বলে গণ্য করব। এমনকি শুক্রক্ষেত্র থেকে কোনো রেখা উঠে যদি রবির ক্ষেত্রে যায়, বা রবির ক্ষেত্র থেকে রেখা নেমে আয়ু রেখা ছেদ করে যদি শুক্রের ক্ষেত্রে যায়, সেক্ষেত্রেও আমরা দৃষ্টির সমান বলে গণ্য করব, বা 2 গ্রহকে মিলন বলে ধরে নেব। তখন আমরা এই শুক্রের প্রতিকার এবং চন্দ্রের প্রতিকার, শুক্র এবং রবির প্রতিকার থেকে বিরত থাকব। তাছাড়া বাকি ক্ষেত্রে শুক্র চন্দ্র, শুক্র রবির প্রতিকার দেওয়া যাবে। এবার আসি কেতু। যদি কেতু আসি, তাহলে কেতুর রত্ন ক্যাটসাই আমরা জানি। সেক্ষেত্রে শুধু একটি রত্নকে বাদ দিব, সেটি হচ্ছে রাহু। কারণ এটি আমরা বারবার শিখেছি যে দাঁড়িপাল্লার এপাশ আর ওপাশ, 2 পাশে একই সঙ্গে ভার দেওয়া যাবে না বা ওয়েট দেওয়া যাবে না, তাহলে মাস্তুলটি নষ্ট হবে। এখানে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। একটি কথা যদি জানি, আপনারা অনেকে গ্রাম গায়ে যারা বসবাস করেছেন, অনেকে সাপ মেরেছেন, সাপ পিটিয়ে মেরেছেন,
দেখা যাচ্ছে ওই সাপটা লেজটা একটু নাড়ছে, কথিত আছে, আমরা শুনেছি, আসলে দেখেছি কিনা জানি না। ওই সাপটি যখন তার লেজটা যদি মুড়াতে মুড়াতে মুখে আনতে পারে, তাহলে এলাকার বয়োবৃদ্ধরা বলেন ওই সাপ আবার জীবিত হয়ে যায়। তো রাহু কেতু একসঙ্গে দুজনকে যদি মারতে চাওয়া হয়, তাহলে ওই কেতুই কিন্তু পুনরায় রাহুর সঙ্গে মিলিত হয়ে, অর্থাৎ লেজ পাকিয়ে গিয়ে ষড়যন্ত্রে ফেলে ওই জাতককে আরো সর্বশান্ত করে দিতে পারে। এটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রাহু কেতু যতই রাহুর ক্ষেত্র থেকে কেতুর ক্ষেত্রে রেখা আসুক আর কেতুর ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রে রেখা যাক, এটা সবসময়ই সমসপ্তমে থাকে প্ল্যানেটে, রাহু কেতুকে দৃষ্টি দিয়েই থাকে সব সময়। তাছাড়া এই রেখা আসতেই পারে, রাহুর ক্ষেত্র থেকে রেখা কেতুর ক্ষেত্রে থাকেই, শতকরা 90% লোকের হাতে এটি কিন্তু দেখা যায়। তো যখন দেখা যায়, তখন কিন্তু এখান থেকে আমাদের দূরে থাকতেই হবে, এটার আর কোনো নিয়ম নীতি মানার প্রয়োজন নেই বা জানার প্রয়োজন নেই। আরেকটি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, সকল ক্ষেত্রে বুধের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কেন? কথা হচ্ছে যে এত গ্রহ রেখে পামিস্ট্রিতে বুধের ক্ষেত্রে কেন বেশি গুরুত্ব দিতে হবে? বুধ থেকে বুঝতে হবে ওই জাতকের নার্ভের কোনো পীড়া রয়েছে কিনা, বা শিরাজনিত কোনো পীড়া রয়েছে কিনা, প্যারালিটিক কোনো প্রবলেম আছে কিনা। অন্তর প্যারালিটিক, যেটি হাতের গ্রহের ক্ষেত্রকে ড্যামেজ করে দিতে পারে। আমরা ভুল করে ধরে ফেলি যে তার হাতের বৃহস্পতির ক্ষেত্র নিচু, বৃহস্পতির ক্ষেত্র খারাপ। এটি যদি তার বৃহস্পতির ক্ষেত্রে প্যারালিটিক বা প্যারালাইসিস হয়, তাহলে ওই বৃহস্পতির ক্ষেত্রটি এমনি শুকিয়ে যাবে। আপনারা দেখেছেন যে অনেকের এক কান ঝোলে, মানে ওটা কানে প্যারালাইসিস হয়ে গেছে। চোখের জি। পাতা ঘুমিয়ে থাকে, এক পাতা খোলা থাকে, পাতায় প্যারালাইসিস হয়েছে। হাতের একটি আঙ্গুল নড়ে না, প্যারালাইজড হয়েছে। জি। এইরকম হাতের ক্ষেত্রেও কিন্তু প্যারালাইসিস হতে পারে। এটা অনেক দেখবেন যে কারো রাহুর ক্ষেত্রে হয়েছে, কারো শুক্রের ক্ষেত্রে হয়েছে, কারো মঙ্গলের ক্ষেত্রে হয়েছে। এটি যে কোনো কারণে হতে পারে, হয়তো কেটে গেছে, ও জায়গার শিরাটা নষ্ট হয়েছে, এখন বোঝা যাচ্ছে না, শুধু কাটার দেখা যাচ্ছে, কিন্তু সেই জায়গাটি নিচু। এই জায়গাটি একমাত্র তার বুধের দিকে নজর রেখে তারপর বুঝতে হবে। যদি বুধ থেকে ধরা পড়ে যে হাতের এই ক্ষেত্রটি তার নার্ভজনিত প্রবলেমের কারণে এই জায়গাটি ডাউন হয়েছে, ওই ডাউনকে জাগ্রত করতে গিয়ে আমরা যদি কোনো প্রতিকার দেই, তাহলে সেই প্রতিকারটি হিতে বিপরীত হতে পারে বা ফলাদেশ প্রদানে ব্যর্থ হতে পারে। এইগুলো যদি আমরা নজর রাখি, এইবার বলেন আপনাদের আর কি কি নজরে আনার মতো, এত যাবত ক্লাস করে আপনারা কি বুঝলেন, সেখানেও আমি প্রয়োজনে আপনাদের বুঝতে যেগুলো অসুবিধা সেগুলো আমি বোঝানোর চেষ্টা করব। তাছাড়া অনেক সময় হাত আমাদের সব সময়ের জন্য দেখতে, আমি গত ক্লাসে বলেছি যে কবজি থেকে একেবারে মাথা পর্যন্ত হচ্ছে একটি হাত, হাতের পিছন পাশও হাত, সামনের পাশও হাত, অর্থাৎ কবজির উপরে অংশ হচ্ছে শাস্ত্রে হাত। তো সেই হাতের সকল জায়গাটি দেখতে হবে। যদিও আমাদের আবুল হোসেন সাহেব বলেছিলেন যে আমরা মেয়েদের হাত যদি জোরে চাপ দিই, তো কথা হচ্ছে আমাদের দুটি হাত, তাদের দেবে আমাদের কাছে একটি হাত। একটি হাতে যদি আমরা, আমি চাপ দেওয়ার কথা বলেছি দুপাশে সমান স্কেলে, তো দুই হাতের দুটি আঙ্গুল দিয়ে যদি, শুধু এই দুটি আঙ্গুল দিয়ে অপরের হাতের দুপাশে যদি চাপ দেওয়া হয়, তো এই প্রেসার কতটুকু পড়ে, কিন্তু তাতেই কিন্তু প্রকৃত ভাঁজগুলো উঠে আসে। গত ক্লাসে আমি বলেছিলাম যে একটি ক্ষেত্রে যখন চাপ দেওয়া হবে, সেই ক্ষেত্রটি ভাঁজ পড়েছে কিনা, সেই ভাঁজটা কোন দিকে গেছে, ভাঁজটা ডাউনে হয়েছে না মানে উম মানে উঁচু হয়েছে, সেদিকে আমরা নজর রেখে, এমনকি সেই ভাঁজটি ক্ষেত্রের কোনো দিকে বাইরে যাচ্ছে কিনা, মিডিলে চাপ দিলে আমরা যেমন বুঝি, ওই ক্ষেত্রেও কিন্তু ওই প্যারালিটিক প্রবলেমটা, বিশেষ করে চাপ দিলে যদি ওটি না ভাসে,
প্যারালিটিক প্রবলেম থাকলে ওই ক্ষেত্র চাপ দিলে কখনোই ভাসবে না, এটি ডাউনই থাকবে এবং ভাঁজই পড়বে শুধু। এটি থেকেও কিন্তু বোঝা যাবে যে ওই বুধের ক্ষেত্র আমরা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ওই চাপ দিয়েও কিন্তু বোঝা যাবে যে এই ক্ষেত্রটি নিচু রয়েছে। আবার অনেকের পাতলা হাত, অতিরিক্ত পাতলা হাত, অনেক জি মেয়েদের দেখবেন পাতলা হাত, তো জি স্যার। সকল ক্ষেত্রই নিচু। তাহলে হুম। কোন থেকে আমরা প্রতিকার দিব? সকল স্যার এই ক্ষেত্রে। প্রশ্নটা আমি করতাম স্যার, যে সকল ক্ষেত্রেই নিচু দেখা যায় যখন হাত খুলতে বলি, এবং পাতলা হাত। এত পরিমাণে রেখা যে সেই রেখা জরিপ করা খুব কঠিন। জি। তো আমি সর্বদা কিন্তু আপনাদের বলেছি, মেইন রেখাগুলো মানে আয়ু রেখা, ভাগ্য রেখা, শিরোরেখা, হৃদয় রেখা বাদে বাকি রেখাগুলো সবসময় উপর থেকে যায়। হুম। এই রেখাগুলো সবসময় নিচে থাকে। তো যখন নিচে থাকে তার উপর থেকে রেখাগুলো যায়, তাহলে ওই রেখাগুলোর উপরে চাপ দিলে রেখার উৎপত্তি স্থান আর নিষ্পত্তি স্থান, জি। এই স্থানের উপর নির্ভর করে যে ওই দাঁড়িপাল্লা যেমন দেখতে হবে যে ওই রেখার উৎপত্তি স্থল আর নিষ্পত্তি স্থলের ঠিক দুই পাশ থেকে যদি চাপ দেওয়া হয়, কোন পাশে রেখাটি বেশি, আমার মিডিলে ধরার পরে রেখাটি কোন পাশে বেশি যাচ্ছে, সেই পাশটি হচ্ছে ওই রেখা দ্বারা অ্যাটাক করেছে। হুম। এই পাশে কম যাচ্ছে, সে পাশ থেকে সে বের করে দিয়েছে। আমি গত ক্লাসে বলেছিলাম পরিবেশ, একটি ক্ষেত্রের পরিবেশটা দেখতে হবে। ঠিক পরিবেশটায় যদি দেখা যায় যে বৃহস্পতির ক্ষেত্র থেকে কোন রেখা বের হয়ে শনির ক্ষেত্রে গেছে, এটি বৃহস্পতির ক্ষেত্রে যখন এই মিডিলে আমরা ধরে আঙ্গুলের মাঝখানে ধরে যখন এইভাবে চাপ দিব, যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে বাইরে না আসে, শনির ক্ষেত্রের দিকে বরং বেশি যায়, তাহলে বুঝতে হবে এটা বৃহস্পতির ক্ষেত্র থেকেই গেছে, আমরা চোখে এটি ধরতে পারছি না। হতেই পারে চোখে আমরা পাওয়ার লাগিয়েছি কিন্তু তারপরেও ধরতে পারছি না, এমন হতে পারে। কিন্তু আমরা জ্ঞানত চেষ্টা করব যে যতক্ষণ না নির্ভুল করা যায় ততক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাব। তো এভাবে যদি আমরা চালাই, তাহলে আমরা মনে করব যে এই হাতের রেখা দ্বারা আমরা যে বিচার করব, সেই বিচার দ্বারা আমরা সঠিক পর্যায়ে যাব। তাছাড়া এর সঙ্গে গোচর রয়েছে, যেটা হোরার অ্যাস্ট্রোলজি সেটি তো প্রয়োগ করবই, সেই সঙ্গে আমরা নিউমারোলজিও মানে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে জন্ম তারিখ যেহেতু নেই, না থাকলে তখনই তো হাতের উপর বেশি গুরুত্ব দিতে হবে। তখন তার নাম সংখ্যা, তার পিতার নাম সংখ্যা, তার মাতার নাম সংখ্যা, এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে। সব সময়ের জন্য দেখবেন যে নিউমারোলজিতে আপনার নাম সংখ্যা আর পিতার নাম সংখ্যা বা মাতার নাম সংখ্যা যদি এক হয়, এটি নিউমারোলজিতে শতকরা 70-80 ভাগ বা 90 ভাগ পর্যন্ত দেখা গেছে একই সংখ্যা মিত্র হওয়ার কথা, কিন্তু মিত্র কখনোই হয় না, এটি বরং শত্রুতে রূপ নেয়। এই নোটটি আপনারা করে রাখেন। এটি প্রত্যেকের বাবা মার নামের সঙ্গে মিলিয়ে তাদের আশেপাশে যারা আছে, নাম তো আর শুনতে তাকে ডাকা লাগবে না, নামটা আপনারা জানেন, তো এটি বিচার করে আপনারা দেখবেন। স্যার কিন্তু কেন স্যার এটা হবে কেন স্যার? হ্যাঁ, এই যেটা আপনি বললেন যে মানে সন্তানের সাথে মায়ের এবং হ্যাঁ, বাবার এটা নামের এটা ভিতরে। হবে কেন এটা কেন বলছেন হবে? যে জি। কেন হবে আচ্ছা, এটা উত্তরটা অবশ্যই দরকার। জি স্যার। কেন হবে? বাবা মা হচ্ছে একটা স্তর, হুম। আর তার একটা প্রজন্ম, তার বাবা মা আর একটা প্রজন্ম। জি। এই প্রজন্মে যেমন ধরুন, বাবা সন্তান যদিও একটু জাতীয় রেকর্ড তো এখন, তবু বলি বাবা সন্তান কখনো তো আর বন্ধু হবে না, কখনো বিবাহ হবে না, কখনো প্রেম হবে না। জি। তো তাদের মিলন কেন হবে? অথচ নাম সংখ্যায় একই সংখ্যা থাকা সত্ত্বেও তাদের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ দুটি দুটি স্তর। যেমন আমরা বলেছি যে ওই শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। পৃথিবীর ওই যেমন স্বর্গমর্ত পাতাল, বা ধরুন আকাশ জমিন আর এই জলের নিচে যে অংশ, মাটির নিচে যে অংশ, সেই মাটি বা সমুদ্রের তলদেশ, এই 3 স্তর কখনোই এক হবে না।
অর্থাৎ পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, আমার পুরুষ, এই তিন পুরুষ কখনোই আপনার দেখবেন যে এটি এক জায়গায় কখনোই আসবে না। জি আপনার মিলিয়ে নিন যে প্রয়োজনে একই নাম, নাম সংখ্যা আসছে এমন দুই একটি নাম দেখে আপনারা একটু মিলিয়ে নিন। এটা তখন আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কেমন হয়েছে। বলেন, যেমন দেখি এক মেলে কিনা, দুই তিনজনের নামটা একটু দেখি। প্রথম আবুল হোসেন সাহেব দেখি। জি স্যার। HOSSAIN, তো ঠিক জি আছে। স্যার জি। 1 2 1 3 7 3 9 3 12 3 5 হ্যাঁ 12 3 15 3 18 19 20 আর 5 25 7 7 আর সাত। 3 1। জি বাবার স্যার। বাবার নাম আব্দুল হালিম। ABDUL এল, HALIM। ANIF। হ্যাঁ 5 আর 1 6 আর 5 11 12 12 আর 6 18 9 1 2 1 3 4 আর 3 7 আর 6 13 3 16 6 আর 1 7 9 আর 7 16 7। হলো না। মায়ের নাম বলেন। রওশনারা বেগম। না, ROWS আর এ SHON না, SH না, SAN, রওশন। SANARA। জি জি, রওশন আরা বেগম, বেগম। EEGUM। বেগম হচ্ছে 2 2 আর 1 3 6 আর 3 9 আর 3 12 13 আর 5 18 19 1 2 আর 1 3 আর 1 4 4 আর 2 6। হলো না। বলেন আর একজনের নাম বলেন। স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলেন। সাধন কুমার বণিক। অথবা আপনারা নিজে নিজে একটু প্রত্যেকের নাম, বাবা মায়ের নাম দ্রুত একটু কাগজে বিচার করে করে যার এক হয় সেইটা বলুন। ই এ SADHA এন কুমার বণিক, ই BANIK। EANIK। 3 আর 1 4 আর 4 8 5 13 14 আর 5 19। 19। কুমার 6 2 1 3 5 3 8 9 10 11 2 6 দিয়ে 8 আর 1 9। বলেন বাবার নাম। সন্তোষ, টিও SANTUSH। TU। হ্যাঁ। সন্তোষ কুমার আছে নাকি? হ্যাঁ কুমার বণিক। হ্যাঁ, তাহলে কুমার বণিক হচ্ছে 8 আর 3 আর 1 4 5 3 আর 1 4 5 আর 9 আছে 13 13 আর 6 4 6 7 10 আর 3 13 13 আর 5 19 1 8 আর 1 9 এই পাওয়া গেছে। সন্তোষ। 3 আর 1 4 5 আর 9 আছে 13 13 মানে 4 6 7 10 আর 3 13 আর 5 13 আর 5 18। ও না, হলো না। 18 মানে 9। 3 আর 1 4 5 আর 9 9 7 13 মানে 4 4 6 7 10 আর 3 13 13 আর 5 18 9 9 আর 8 17 8। হলো না। হয়নি। মায়ের নাম। চিন্ময়ী, CHIN। CHIN। MOI। MO। আই। সে আবার কি চিন্ময়ী? এমও। চিন্ময়ী। MOI, তারপরে MOI চিন্ময়ী বণিক। চিন্ময়ী, ওয়াই টোয়াই নেই। না না, হোয়াইট ওয়াই নাই। ওইরে আই বানাইছে স্যার। মানে ওনার আইডি কার্ডে যা হয়ে গেছে উনি তাই করে দিয়েছেন। জি জি। 3 8 1 9 5 14 4 18 9 9 7 16 আর 1 17 8। বণিক হচ্ছে 2 1। হলো না। হলো না। কারো যদি হয়ে থাকে তাহলে সেই একটু বলুন। এতগুলো লেখার থেকে একটু বলে দেখুন, আপনাদের মিলিয়ে দেখাই দিই। স্যার আমার মায়ের আর নামের এই সাথে, মায়ের নামের সংখ্যার সাথে আমার নামের সংখ্যা মিলছে, বাবার নামের সাথে মিলে নেই। হ্যাঁ, তাহলে মায়ের সঙ্গে আপনার মতের অমিল থাকবে, এটা আমি বলেছি। তাহলে 100% স্যার। 100%। দাদা এটা কি বলেন, মায়ের সাথে বিতর্ক কেন? হ্যাঁ, বিদ্যালয় তো একই প্রচন্ড কিছু। সংখ্যা নিউমারোলজিতে, ওই যে বললাম একটি স্তর, এটা আমি দীর্ঘদিন গবেষণা করতে করতে বের করেছি। এক সময় আমি কোনো ভাগ্যফল প্রত্যাশী যদি আসতেন আমার কাছে, তার নাম, বাবার নাম, মায়ের নাম এবং জন্ম তারিখ, সময় আমি খাতায় লিখে, খাতায় হরোস্কোপ করে তারপরে তাকে প্রেডিকশন বিচার করে প্রেসক্রিপশন করে দিতাম। এবং দুইজনই মঙ্গল। এটা কখনোই মিল হবে না। দেখেন,
যেমন NIRO না জেড? জেড। জেড স্যার। নিরোজ কান্তি, KANTI কান্তি রয়। রয়। আর মায়ের নাম কি? শিখা, SHIKA। SIKA, শিখা। KH স্যার। হ্যাঁ, KHA, শিখা রানী রয় না শিখা রায়? রয়। শিখা রানী রয়। RANIROY। তাহলে রয় হচ্ছে 1, 2 এর 3, 2 আর 3, 7 3 10 1, 2 এর 3, 5 3 8 4 12 13 4, 5 আর 1 6 2 8 7 15, 15 6 7 6 13 4, 4 4 8 আর 1 9। তাহলে 1 রানী 9, 3 5 3 8 9, 3 5 আর 3 8 আর 1 9, 10 11, 2 5 আর 2 7 আর 1 8, 9 আর 8 17, 18 9। এই এটা কখনোই মিল হবে না। তো তখন দেখা যাচ্ছে পিতা পুত্র একই সঙ্গে হাত দেখাতে আসছে, দুজনের জন্ম তারিখ জানে না। তো যখন দেখাতে আসছে, যে ধরেন পুত্র হোক আর কন্যা হোক একই সঙ্গে আসছে, আমরা হাতের রেখায় কোনো নিগূঢ় তথ্য খুঁজে পাইনি। তো যখন পাইনি, এই দুজন ব্যক্তিকে কখনোই একই রত্ন সেট হলে সেটিও কিন্তু ফল বিপক্ষে দেবে, তাদের সঙ্গে কোনো মিল হবে না। আর এক্ষেত্রে একটু সাথে সাথে স্যার আর ভাই আমারই বোনের ক্ষেত্রে জানার করতেছে। একটু এবার একটু কথা বলবো স্যার। পিতা মাতা বা মাতা কন্যা যাই হোক, নিউমারোলজিতে বা অ্যাস্ট্রোলজিতে বা হোরারি অ্যাস্ট্রোলজিতে যে শাস্ত্রই প্রয়োগ করেন না কেন, কখনো একই রত্ন একই রকম হলে এটি নোট করুন, তাদের মধ্যে কোনোদিন মিল করাতে পারবেন না রত্ন দিয়ে। আর এখানে একটা মানে একটু জানার ইচ্ছা আছে যে সেটা বলবো। হ্যাঁ বলেন, বলবেন তো, আজকে তো বলার জন্য। সেটা, হ্যাঁ, এখানে যদি আপনারা আমি যদি প্রথমে ধরি যে যে আবুল হোসেন আপনি নিউমারোলজি করলেন, তো হুম। এখানে যদি মোহাম্মদ আবুল হোসেন আপনার মানে হয় তাহলে মোহাম্মদটা কি ধরবেন? আবার অনেকে মোহাম্মদ MD দিয়েও লেখে, আবার অনেকে আপনার পুরো মোহাম্মদটাও লেখে। হ্যাঁ, সেক্ষেত্রে নিউমারোলজি কি সুন্দর হবে? সুন্দর সুন্দর সুন্দর, এই না হলে কি আর অভিজ্ঞ? বলতে হয় যে মরিচ পাকলে ঝাল বাড়ে। এইবার দেখেন, এই স্যার প্রথমে স্যার আমার বিদ্যুৎ চলে গেছিল স্যার। আবুল হোসেন সাহেবের কাছ থেকে আশা করেছিলাম, যখন আপনি এমডি লিখবেন, এমডি আবুল, ABUL হোসেন, HOSSAIN, এমডি হচ্ছে আর্টস। আচ্ছা, স্যার এই এমডিটা তো ধরতেছি না। আমি বলতেছি উনার উত্তরটা দেওয়ার জন্য। জি। 1 2 1 3 7 3 9 আর 3 12, 3 তিন, আর আর এই পাশে হলো 7। 7 আর 3 10, 8 9 ধরলাম, এটা মেনে নিলাম। এইবার মোহাম্মদকে এমডি করেছি, কিন্তু যদি নিউমারোলজি করতে হয় তাহলে MAHAMD, পুরোটাই লিখতে হইবে, জি স্যার। এই মোহাম্মদ লিখতে হবে। জি। তাহলে এটি লিখলে কি হবে? 4 আর 1 5 আর 5 10, 11, 11 হচ্ছে 15, 6 6 4 10 আর 1 11, 11 হচ্ছে 15 মানে 6। এই 6 যোগ 3 যোগ 7, এই হবে মোহাম্মদ আবুল হোসেন। তাহলে হ্যাঁ, 6, এটা আপনি একটা ক্লাসে বলেছিলেন স্যার, ডিপ্লোমার ক্লাসে। যেমন শ্রী, বাবু, এগুলো আপনারা লেখেন। হ্যাঁ, শ্রী, শ্রী SR লেখে, কেউ SRI লেখে। তো এটি ক্ষেত্রে কিন্তু আপনাদের আর একটা কথা বলেছি, যে শ্রী এটা মূলত হয় তালিবর্ষায় রফলা দীর্ঘী। তাহলে শ্রী যদি হয়, তাহলে তালিবর্ষা হচ্ছে S, তারপরে রফলা হচ্ছে R, তারপর দীর্ঘী মানে ডাবলি। এই বানানটা হয় নিউমারোলজিতে সঠিক, কিন্তু অনেকে লেখে এই শ্রী, জি, এই শ্রী লেখে। পরেরটা সঠিক স্যার। তাহলে এই সিটি লিখলো না, কিন্তু এই সিটির মান হচ্ছে 3 2 5 আর 1 6, আর এই সিটি হচ্ছে 3 2 5 আর 5 10 আর 5 15 6, ও দুইটা 6, 3 2 5 আর 5 6 5 11, 2 6 না, ই ই মানে 5 5 5 10 আর 2 12, 3 15 6, হ্যাঁ দুটোর মান একই। এক্ষেত্রে আপনি একই ধরে নিলেন, একই হচ্ছে, কিন্তু এই মোহাম্মদ আর এই মোহাম্মদ কিন্তু এক হচ্ছে না।
জি। আবার অনেকে লিখছে মুহাম্মদ। হুম। মোহাম্মদ মোহাম্মদ দে, জি, ইউ মোহাম্মদ দিয়ে লেখে। এমইউ দিয়ে লিখছেন। জি তখন স্যার। কিন্তু এর জায়গায় আর 5 যোগ হয়ে 6 আর 5 11 2 হয়ে যাবে। জি। তখন তার মানে হবে 2। তখন এই মোহাম্মদ আবুল হোসেন হয়ে যাবে 2 যোগ 3 যোগ 7। মুহাম্মদ যদি হয় তাহলে তিন হয়ে লিখ যাবে দিবেন। 2 যোগ 3 যোগ 7। তাহলে 7 12। আর 12। 3 হবে ফাইনালি। জি। তো এটি দেখতে হবে, কিন্তু কখনোই মানে পিতা পুত্র পিতা কন্যা, মাতা পুত্র মাতা কন্যা, এমনকি পিতৃ উম, পিতৃ নামে পুত্র আর মাতৃ নামে কন্যা, এরকম একটা প্রবাদ বাক্য শুনেছেন কিনা? পিতৃ নামে পুত্র মাতৃ নামে কন্যা বিবাহ হয় না, এমন কোনো কথা স্বপন বাবু শুনেছেন কিনা, বা কেউ শুনেছেন কিনা? শুনেন, স্বপন কেউ দা শুনছেন? শুনি নাই স্যার। কেউ শুনেছেন যে পিতৃ নামে পুত্র আর কন্যা নামে মানে মাতৃ নামে কন্যা বিবাহ হয় না? শুনেছি স্যার, শুনেছি শুনি নাই শুনেছি স্যার। কে কে শুনেছেন? স্যার, আমি শুনেছি শুনেছি। আর কেউ শুনেননি? হ্যাঁ স্যার, আমিও শুনেছি। শুনেছেন? হ্যাঁ স্যার। তাহলে দেখুন এটি কেন। পিতৃ নামে পুত্র মানে কি, মানেটা এখানে বুঝতে হবে। এইগুলো হচ্ছে মূলত গুরুমুখী বিদ্যা, হচ্ছে জ্যোতিষের এইগুলো। যেমন ধরেন পিতার নাম হচ্ছে, আমরা এখান থেকে লিখি হ্যাঁ স্বপন, SWAPAN, স্বপন, শুধু নামটাই পিতা। এইবার উনার জামাই, ইনি হচ্ছে শ্বশুর, ইনি শ্বশুর। এইবার জামাই, জামাইয়ের নাম স্বপন হলে হবে না, এই স্বপন বিবাহ হবে না, এটা শাস্ত্রের বাইরে। রাইট তার রাইট স্যার। মাতৃ নামে কন্যা, মা হচ্ছে যেমন সুরভি, SURAVI, সুরভি হচ্ছে শাশুড়ি, উনার পুত্রবধূ সুরভি নাম হবে না। এইটা থাকলে ওই ব্রাহ্মণরা যারা কর্তা, যারা বিবাহ পড়ান, তারা তখন নাম রেখে তারপর বিবাহর সংকল্প বাক্য করে থাকেন। এটি শোনেন নাই আপনারা? কেউ শোনেননি? মানে স্যার শুধুমাত্র শুনেছি শুনেছি। তারা শুনেছি স্যার, শুনেছি স্যার। না, শোনেননি? কিন্তু যদি এরকম বিয়ে দিয়ে দেয় স্যার, তারপরে কি সমস্যা হয় বৈবাহিক অবশ্যই জীবন? তৈরি হবে। ওই যে বললাম, পিতার পুত্র একই সংখ্যা একই নাম থাকলে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। আচ্ছা। অর্থাৎ এই মানে শ্বশুর এবং জামাই যদি একই নাম সংখ্যা, একই মান সংখ্যা, হচ্ছে একই নাম সংখ্যা মানে তো একই মান সংখ্যা, তখন এই জামাই আর শ্বশুরের কোনো মিল থাকবে না। জি। এমনকি শাশুড়ি আর পুত্রবধূর সঙ্গেও ওই একই সংখ্যা থাকলে, মা শাশুড়ি দ্বিতীয় মাতা, তখন আর ওই মা সন্তান তাদের মধ্যে মিল খুঁজে পাওয়া যাবে না। এমনকি এই রকম যদি হয় তাহলেও একই রকম প্রতিকার দেওয়া যাবে না, এটাও নোট করেন। স্যার, সেক্ষেত্রে কি স্যার ব্রাহ্মণ তার মানে বিয়ের সময় নাম চেঞ্জ করে দেয় স্যার? করে দেয়, আমার অবশ্যই আমার তো দেয়। স্যার, স্যার, আমার একজন আত্মীয় আছেন, তার শ্বশুর জামাইয়ের একই নাম, সুভাষ। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই নাম পরিবর্তন করে বিবাহ করেন। আগের কালে যারা ব্রাহ্মণ ছিলেন, যারা কর্তা ব্যক্তি, তাদের কাছে শুনবেন যে অবশ্যই করেন এটা। আপনারা 5 জনের কাছে শুনবেন। না হলে এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, আমাদের স্বপন বাবু তো বললেন যে উনি জানেন না, উনি শোনেননি, তাহলে উনিও আশেপাশে শোনার চেষ্টা করবেন। যারা এরকম রয়েছেন, জানাদের আশেপাশে রয়েছেন, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবেন। সাধন দা, আপনি শুনছেন? ওদের না ভোটার আইডি কার্ড হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। সাধন বাবু কি কি শুনেছেন একটু ব্যাখ্যা দিন এখানে। স্যার, আমার কারেন্ট চলে গেছিল স্যার এই সময়। রাজা, আপনি এখানে কি কি শুনেছেন, আপনি এই ব্যাপারে একটু ব্যাখ্যা দিন। সাধন দা, ওই যে শ্বশুর জামাই এবং শাশুড়ি স্যার কন্যা স্যার, একই নাম। নামে নামে মিল হলে, স্যার যদি নামে নামে মিল হয় তাহলে ব্যাঘাত ঘটতে পারে। আর নিউমেরোলজি অনুযায়ী যদি সংখ্যায় মিল হয় বাবার সাথে আর ছেলের, তাহলে স্যার বিঘ্ন ঘটতে পারে। না, ঘটতে তো পারে সেটি আমি বললাম, কিন্তু এই রকম হলে নামকরণ করে বিবাহ দেয়, এই প্রথা কি শুনেছেন কোথাও? স্যার
মানে এইরকম যদি দেখা যায় যে পাত্রী দেখতে গিয়ে এইটা হয়ে হয়ে গেছে, এখন এখানে বিবাহ হবে, তখন নাম পরিবর্তন করে বিবাহ হয়, এইরকম কিছু শুনেছেন কিনা? হ্যাঁ স্যার, শুনেছি শুনেছি, এটা তো হ্যাঁ হ্যাঁ, সেটা হুম সেটা হুম। এগুলো তো শুনেছি। আমাদের হিন্দু তো সমাজে এটা অহরহই এটা হচ্ছে। আচ্ছা স্যার, এটা এবং হয়। এবং স্যার, স্যার শুধু তাই না, আমি এটা অনেক সময় শুনিনি বিয়ে বলতে হয় না যে স্যার। আপনার মানে একই নামে বিয়ে হয়, এটা শুনিনি বলছিলাম যে। আমি বলছিলাম যে আমি শুনি নাই যে ওই কথাটা, যে একই নামে হয় এটা শুনি নাই, এটা বলছিলাম যে স্যার। কি শুনছিলেন? মানে ধরেন আপনার মানে যেটা বলছিলাম যে মানে আমার ওয়াইফের নাম আর আর আমার মেয়ের নাম, আপনার এটা এই দুইটা এক নামে আপনার মানে হয় নাই। আমি কি ওয়াইফের নাম কথাটা আর একই মেয়ের নামে নাম আপনার তো, মানে মার মেয়ের নাম তো বিবাহটা কোনোদিন এক হয় রাখে না। নাই? এটা মার মেয়ের নাম তো কোনোদিন এক রাখে না কোনো মা, কিন্তু কথা হচ্ছে যে শাশুড়ি মা যিনি হবেন। শাশুড়ি হুম শাশুড়ি হুম। শাশুড়ি মা। হ্যাঁ, হ্যাঁ, তা সেইটা যদি জেনে হ্যাঁ থাকেন তাহলে এখানে তো আমার কাছে, টিটু স্যারের কাছে এবং সাধন বাবুর কাছে জানতে চাওয়া হচ্ছে, তাহলে সেটা স্যার বলেন। স্যার স্যার হ্যাঁ, হ্যাঁ, ঠিক অ্যাকচুয়ালি আছে যদি সাধন বাবু বলেন। অ্যাকচুয়ালি যদি ওই মেয়ে দেখতে গিয়ে যদি বোনের নামও হয় বা মায়ের নামও হয়, তাহলে সে বিয়েই হয় না, আমরা এটুক জানি। ধন্যবাদ। এবার টিটু বাবু কি জেনেছেন? স্যার এটা ওই যদি শাশুড়ির নাম আর ওই এই, হবু পুত্রবধূ, হবু এ, পুত্রবধূ। একই যদি হয়, হুম তাহলে হুম। তাদের যে সম্মানের ভূত মানে একরকম থাকে না, এটা না হওয়া ভালো। তো পিতার নাম বা এই মেয়ের জামাইয়ের নাম এক হইলে এটা না যেহেতু স্টেজ আলাদা, না হওয়া ভালো। তারপরে বাবার নাম পুত্রের নাম যেহেতু স্টেজ আলাদা, এক না হওয়া ভালো। এটা আমাদের এই এলাকার এই ইয়ারা কি না, পুরোহিত না মশাইরা হওয়া তো ভালো, বলে থাকেন, কিন্তু পুরোহিত মশাইরা। কথাটা বুঝায় বলতে পারলেন না টিটু বাবু। কথা হচ্ছে যে এই বাবা সন্তানের তো হ্যাঁ হবে না, শ্বশুর জামাইয়ের নামের মধ্যে পিতৃ নামে পুত্র আর মাতৃ নামে কন্যা, এটা হবে না, সম্পাদনই হবে না, কন্যা সম্পাদনই হবে না। হুম। এটা করতো না, আগের ব্রাহ্মণরা করতো না। এমনকি স্যার, এইটা শাস্ত্রের বাইরে, এটি শাস্ত্রের ভিতর রেখে কখনো এটি করেনি। এইটা জানেন কিনা, এটা সঠিক কিনা, কোন ব্রাহ্মণের মুখে শুনেছেন কিনা? না না, এটা এটা শোনা যায়নি, এটা কোনোদিন শুনিনি। আমাদের এখানে তো এরকম হয়েছে যে বউয়ের দেবদাস ছেলে কাজ বউয়ের নাম আর যদি থাকেন আজকে নোট করে নিন। আশেপাশে যে সকল মুরব্বীরা রয়েছে, যে সকল ব্রাহ্মণরা রয়েছে, যে সকল এলাকার মোড়লরা রয়েছে যারা বিবাহ ঠিক করেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে এই ধরনের বিবাহ হলে নাম নতুন করে নামকরণ করে তারপরে বিবাহ দিয়ে থাকে কিনা, এটা জানতে। আর স্যার নতুন করে নামকরণ হয় কিংবা ডাক নাম যদি থাকে, ডাক নাম অনুসারে সেই নামটা হিসাবে প্রচলিত হয়ে যায়। যদি কোনো হ্যাঁ কোনো যদি হলো ছেলের বিবাহ হয়, সে মায়ের নামে হয়তো নাম থাকে, সেই নামটিকে প্রচার না করে হয়তো সেই কন্যার হয়তো কোনো ডাক নাম থাকে, সেই নামটিকে প্রচার প্রচার করে, পরবর্তীতে সেই নামে বৌমা হিসেবে জানে বা ইসে তাহলে হয়, এগুলো এতক্ষণ হয়ে থাকে। বলছেন না কেন? এতক্ষণ তাহলে বলছেন না কেন? স্যার সবারটা শুনলাম হ্যাঁ। স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ব্রাহ্মণের ক্ষেত্রে যেমন আমরা তো শিবগোত্র, আবার আমরা হ্যাঁ বিয়ে করতে গেলে শিবগোত্র খুঁজি, হ্যাঁ, শিবগোত্রের সাথে বিবাহ হয়। কিন্তু ব্রাহ্মণের ক্ষেত্রে স্যার এটা ভিন্নতা, তারা যেই গোত্র অন্য আরেকটা গোত্রের সাথে বিবাহ করা লাগে, এটা কেন স্যার? হ্যাঁ, কারণ ওই যে দুই পুরুষ, ওই যে বললাম যে পিতা এক পুরুষ, তার পুত্রবধূ বা বৌমা আর এক পুরুষ। হুম। জি এই স্যার। জন্য, এই জন্য হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যে এটা হয় না, আমাদের কিন্তু গোত্র গোত্র আরে মিলানো হয়। এখন তো ওই জাতিগত প্রথা নেই, মানে হুম টাইটেল হুম। প্রথা নেই। এখন স্যার কিছুই নেই স্যার। হ্যাঁ, এখন তো টাইটেলগত প্রথা নেই, আমি হচ্ছে না। পাল আর বউ হচ্ছে সরকার, মানে সে দেশ চালায় আর আমি হচ্ছে বসে বসে খাই। এই তো, এটা তো দেখছে না।
কিন্তু আমি যেটা বলেছি এটা কিন্তু কখনোই হয় না, এবং এটি সংকল্প বাক্যেই নিষিদ্ধ রয়েছে। এটি আপনারা এটা ঠিক আছে, স্মৃতিচিত্র এটা ঠিক আছে, এই সকল জায়গায় দেখবেন। এটা ঠিক আছে। নামের সাথে মিল হলে এটা একটা মানসিক ভাবেও হয়, প্রবলেম হয়, অনেক প্রবলেম হবে। মাকে নাম ধরে ডাকছে, এখানে একই নাম ধরে ডাকছে, বা ওই মানে বৌমাকেও একই নাম ধরে ডাকছে, এটা হয় কখনো? না না স্যার, হয় না, না, এটা হয় না। এটা আসরিক বিয়ে হয়ে যায়। স্যার গুরু শিষ্য একই নাম হলে স্যার? যন্ত্রণারে গুরু তো আর পিতা নয়, সন্তান আরে নয়। বিষয়টা যে একই হইলো, গুরু শিষ্য স্যার তো গুরু একই, তো স্যার পৃথিবীর স্থানে। না ওটাই পালন। নাম পাল্টা দিতে হবে স্যার, এই হলো প্রতিকার। স্যার যা বললো নাম পাল্টা দিতে হবে স্যার। আপনাদের কি করে এক জায়গায় যদি এত সময় নেন, এখন উচ্চতর স্যার এটা বাদ দেন, হয়েছে, এটা বাদ দিয়ে দেন, হয়েছে স্যার, এটা অন্য আরে টপিক এই বিষয়টা বাদ দিয়ে দেন, এই স্যার, বিষয়টা এটা হয়েছে স্যার, অন্য অন্য টপিক জানেন স্যার, এটা হয়ে গেছে স্যার। স্যার টপিক হচ্ছে স্যার ভাই বোনে যদি স্যার এক হয় সেই সবাই কথা বলেন টপিক না, নিয়ে। একটু খেয়াল করেন। শ্রী ভৃগু, ভৃগু আদি, ADI, শ্রী, SREE ভৃগু। তারপরে হচ্ছে আসল ভৃগু, ASHOL ভৃগু। তাহলে কোন ভৃগু মুনি? আদি ভৃগু, না শ্রী ভৃগু, না আসল ভৃগু? কে, কোনজন আসল? আসল বিবি তো আসল স্যার। আসল জনই আসল। হ্যাঁ। আসল জন কখনো নামের আগে আসল দাবি করবে না যে আমি আসল। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আসল জন্যই 1 নাম্বার ভুয়া। আসল তো একটু বলবো। আসল জন কখনো আসল নাম লিখবে না। হয় শ্রী ভিগু হবে, নয় আদি ভিগু হবে স্যার, শ্রী ভিগু হবে স্যার। আদিও আসল সে নিজে দেবে না, কারণ তার উপরেও কেউ থাকতে পারে, সে কখনো হুম। আদি ব্যবহার করবে না। শ্রী শ্রী দিতে পারে, শ্রী ভিগু হতে পারে। তাহলে শ্রী ভৃগু শ্রী ভৃগুই, সূর্য সূর্যই, চন্দ্র চন্দ্রই, এর আগে কোনো আগে পরে কিছু নেই। বুঝতে পারছেন? তাহলে আমরা সারমর্মে আসবো। পিতা পিতা পুত্র একসঙ্গে, মাতা কন্যা একই সঙ্গে যদি হাত দেখাতে আসে, এমনকি মায়ের সঙ্গে পুত্রবধূ, পিতার সঙ্গে তার জামাই, হুম হুম জামাই শ্বশুর জামাই যদি একই সঙ্গে আসে, দুজনের একই প্রতিকার যদি ছকে হাতেও দেয়, তাহলে একই প্রতিকার দিয়ে আমরা উপকার পাওয়াতে পারবো না, বা তাদের মধ্যে সম্প্রীতি রক্ষা করতে পারবো না। এটি একটু মাথায় রাখেন, নোট করেন। এই গুরু শিষ্য এইভাবে বুঝতে হবে যে আদি কখনো সে আদি লিখবে না, তার উপরে নিশ্চয়ই আর কেউ থাকতে পারে। আসল সে ব্যক্তি নিজে বলবে না যে আমি আসল হুম। আর অন্য কিছুটা নকল, এটা কখনোই বলবে না। বরং শ্রী ভৃগু শ্রী ভৃগুই রয়েছে, যিনি হাজারো গ্রন্থ রচয়িতা শ্রী ভৃগু। বুঝলেন সুবীর বাবু? আপনাদের ট্রেনে উঠলে দেখবেন আদি ভৃগু, আসল ভৃগু, মানে হুম। ভৃগু। হাজার হাজার ভিগু আছে, হাজার হাজার ভিগু। তো সেই ভৃগু, অরিজিনাল ভৃগু শ্রী ভৃগুই। শ্রী ভৃগু উনি হাজার গ্রন্থের রচয়িতা। আবারও জেনে নেন যে সে ব্যক্তি উম, ইয়েতে শাস্ত্রে নাম ধরেছে কোকা পণ্ডিত, আবার তিনি মেডিকেলে ধরেছেন হচ্ছে ওই কি উম দত্তরি, এই এই তো মনে নেই। তো এমনকি উনি ওই যোগ ব্যায়ামের উপরেও বই লিখেছেন, সেখানেও নাম ভিন্ন ধরেছেন। আপনারা ওই ভৃগু সংহিতা কিনে পড়ে তারপরে দেখবেন। আর দে আর এমনি এমনি তিনি নিজের বইতে নিজে লেখেননি যে হাজারো গ্রন্থের রচয়িতা, এমনি দাবি করেননি। তিনি যদি না লিখে থাকেন, তাহলে কখনো শ্রী ভৃগু এই দাবি করবে না। এটি মাথায় রাখবেন। তাহলে পরের প্রশ্নে আসেন। একটু প্রশ্নে আমাদের বিরোধ কোথায় কোথায়, সেই একটি বিশেষ বিরোধ আমরা বের করলাম। এমনকি একই নাম থাকলে আমরা সেটা বের করলাম। আর কি বের করতে চাই আমরা? স্যার হস্তরেখা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। এটা প্রশ্নটা ছিল ওই যে ভাই একটা আবুল ক্লাস চলে, হোসেন আমি ভাই ক্লাসের পরে ফোন যেরকম দেবো। প্রশ্নটা করছে, আমার একটা প্রশ্নটা ক্লাস ঠিক চলে, বিপরীত স্যার। ক্লাসের পরে ফোন দিই, হ্যাঁ? যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার, ওই যে হাতের ক্ষেত্রে স্যার, আচ্ছা, যে ক্লাস অনেক করে হালকা তারপরে হাত ফোন আপনি দেবো। বলছেন দেখা যায়। এটা মোটামুটি আমি একটা লোয়ার ক্লাস বা যারা মোটামুটি মানুষের বাড়িতে কাজ টাজ করে, যে হাতগুলো এরকম দেখে।
কিন্তু বেশিরভাগই স্যার মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা বা গৃহবধূরা, তাদের হাতটা সম্পূর্ণ ফুলা ফুলা থাকে এবং দেখা যায় যে পুরা ইয়েটাই ভালো, মানে হাত দেখতে অতি সুন্দর, প্রত্যেকটা ক্ষেত্র ভালো। সেই ক্ষেত্রে স্যার আমরা কিভাবে কি বিচার করবো? হ্যাঁ, নরম হাতে সবসময়ের জন্য বোঝা যায় যে সকল ক্ষেত্রগুলো সমান। জি হাতগুলো যখন নরম, ওই যে হাত নরম শক্ত কর্মঠ, এই যে হাতের হুম। শ্রেণী বিভাগ রয়েছে, ওই শ্রেণী বিভাগগুলো পড়তে হবে। তখন আমি নরম হাতগুলো বলেছি যে পাঞ্চ করুন, এভাবে পাঞ্চ। তাকে বলুন যে 10 বার মুট করুন, 10 বার ছাড়ুন, 10 বার মুট করুন, 10 বার ছাড়ুন। এই 10 বার মুট করতে করতে এই ডান হাতে আমি ধরেন 5-6 বার মুট মুট করেছি আর খুলেছি, এতেই কিন্তু হাতের বর্ণ চেঞ্জ হয়ে যাবে, ডিপ হয়ে যাবে, কখনো লাইট হয়ে যাবে। যে জায়গা ডিপ হবে মানে লাল বেশি হবে, সেই ওটা জায়গায় উঁচু। বেশি পড়েছে, না হলে তো আর লাল হয়নি। জি যে জায়গায় প্রেসার বেশি পড়েছে সেই জায়গাটি কিন্তু লাল হয়েছে। তাহলে ওই প্রেসার যে জায়গায় পড়েছে, চাপ দিলে প্রেসার পড়েছে, মানে ওই জায়গা লাল জায়গাগুলো মাংস, ওই জায়গাগুলো উঁচু, বাকি উঁচু, জি জায়গাগুলো নিচু, নিচু, জি স্যার। শুধু বর্ণ দেখে। এই জন্য হাতের বর্ণ বোঝা, ওই হাতের চাপ দেওয়া, হাতের গঠন বোঝা, এগুলো অবশ্যই পাশে থাকার প্রয়োজন রয়েছে। 1-2 মিনিটে হাত দেখে আসলে কিছু বোঝা যায় না, কিন্তু যায় কি যায়, হাতের যে জায়গাটিতে আপনার চোখটা আকর্ষণ করবে, আপনি চর্চা করতে করতে দেখবেন সেই জায়গাটায় যে আপনাকে ঠিকই নক করবে যে ওই জায়গাটিতেই প্রবলেম। তো সেক্ষেত্রে আপনারা এগুলো প্রয়োগ করেন, যখন তাকে বলবেন তখন দেখে ফেলবেন যে হ্যাঁ এটা ফোলা হাত, বিশেষ করে নরম হাত। স্যার ঠিক আছে, আপনার কথা মানলাম, বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা আর একটু বলবো। হ্যাঁ বলেন। ওই বলছিলাম যে ধরেন আপনার বুধের যে আপনার অবস্থান এবং রবির অবস্থান, দুইজনের অবস্থানের মধ্যে বুধের 3/2 অংশ এবং রবির 1 অংশ পুরাটা এরকম, তাহলে আপনার মানে কি দাঁড়ায়, ব্যাপারটা কি দাঁড়ায় এরকম বা সব ক্ষেত্রে? মানে বলতেছেন রবির হাফ অংশ আর বুধের হাফ অংশ, এই দুটি হুম। মিলে নিচ্ছে। বুধের 1/2 অংশ না, 3/2 অংশ, হ্যাঁ, তখন আমি 1/2 অংশ হাতের, থেকে বেশি। হ্যাঁ হাতের 9টি গ্রহের ক্ষেত্রের মধ্যে শুধুমাত্র বুধকে নজর দিতে বললাম, কারণ হ্যাঁ, বুধ একমাত্র করবে যে অন্যান্য কোনো ক্ষেত্রকে স্ফীত করা বা ডাউন করা বা শুকিয়ে নেওয়া, এই যে জিনিসটি চোখে ধরা পড়ে না, এটি বুধের উপর নির্ভর করবে। এখন বুধ যদি বুধকেই খায়, মানে নিজে যদি নিজের জায়গাকেই দুর্বল করে, তাহলে আশেপাশের পরিবেশ তখন দেখতে বলেছি। সেই পরিবেশ কি কারণে করলো, ওই যে গত ক্লাসে যেটি হয়েছিল যে বুধের ক্ষেত্রের পাশে কি রয়েছে, এ পাশে মঙ্গল, এ পাশে রবি, রবির সঙ্গে কে রয়েছে, এদিকে রাশি রয়েছে মীন, তাহলে মীন রাশি বৃহস্পতির ক্ষেত্র, সেখানে যে নক্ষত্র রয়েছে সেগুলো তাকে ইনফ্লুয়েন্স করছে কিনা, সেটি ভেবে তার একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে। আপনি আপনার কোর্টে উত্তম বিচারক, এটি মাথায় রাখতে হবে। আপনি যেটি করবেন সেটি নির্ভুল, এটি হতে হবে। অর্থাৎ আপনাকে শ্রীভৃগু হতে হবে, আপনাকে আদি হওয়ার দরকার নেই, আসল হওয়ারও দরকার নেই, আপনি শুধু শ্রীভৃগুই হবেন। অর্থাৎ আপনি অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী, স্বপন চক্রবর্তীই হবেন। আপনার বিচারই সর্বদা গ্রহণযোগ্য, সেভাবে আমাদের বসতে হবে। ঠিক আছে। বলেন স্যার পামিস্ট্রি, কোনো প্রশ্ন থাকলে একজনে আরেকজনের দিকে নজর রেখে যে কথা বলছেন আরেকজন মানে মিউট রেখে সেই অনুযায়ী কথা বলেন, তাহলে দেখেন সুন্দর মানে শেষ ক্লাস পামিস্ট্রির অনেক ভালো কিছু পাওয়া যাবে আশা করি আমি। স্যার পামিস্ট্রি আসলে আমার মনে হয় ক্লাস আর একটা লাগবে স্যার, ফাঁক দিয়ে দিয়ে দিন স্যার। এই যে মণিবন্ধের যে বিষয়টা স্যার, হুম। এই যে মণিবন্ধের বিষয় এবং আহ, বিশেষ করে এই মণিবন্ধের বিচারটা স্যার আমাদের একটু ভালো করে বোঝা উচিত এবং দরকার স্যার। এবং ভাগ্যরেখার যে বিভিন্ন স্থান থেকে ভাগ্যরেখা এক জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়, ওইখান থেকে আবার রান করে, ওইটা যদি একটু বুঝাই বলতেন স্যার। মণিবন্ধটা আসলেই বাকি রয়ে গেছে, এটা মণিবন্ধটা এত সংক্ষেপে শুরু করলে হয় না, এটা একটু বৃহৎ আকারে দেখার দরকার। মণিবন্ধন যখন দেখা হয়, তো দেখুন একটি জিনিস এই দুই হাতের উপরে থাকে, ধরেন একটি ফুটবল ধরলাম আমরা, দুই হাতের পরে ধরছি,
তাহলে মণিবন্ধটা কিন্তু দুই হাতের নিচে, কিন্তু হাতের একটি হাতের মণিবন্ধ, দুটি হাতের নয়, একটি হাত, একটি হাতের কিন্তু মণিবন্ধ আমাদের বিচার করতে হবে, দুটি একসঙ্গে কখনোই নয়। আবার দুই হাতের মণিবন্ধে দু রকম রেখাই বেশিরভাগ থাকে। তো মণিবন্ধকে শাসন করে মূলত, তার উপরে ওয়েটটা দেয় চন্দ্র এবং শুক্র, এই দুজন দুজন তার কাছে রয়েছে। তাহলে চন্দ্র মণিবন্ধনকে, যার জন্য মণিবন্ধন রেখাকে ভ্রমণ রেখা বলা হয়, যে যেহেতু চন্দ্র রয়েছে। আবার মণিবন্ধন রেখাকে অনেক সময় শান্তির রেখা বা শুক্রের রেখাও বলা হয়ে থাকে, কারণ মণিকে বন্ধন করে রাখে। আবার নজরবন্দি, নজরবন্দি আপনারা শুনেছেন যে জাদুকররা, আজকে যদি কিশোরী মোহন বাবু থাকতেন, ও আমাদের সুভাষ বাবু তো রয়েছেন, তো জাদুকররা মণি বন্ধন করে, অর্থাৎ চোখ বন্ধন করে চোখের আড়ালে কিভাবে জাদু দেখিয়ে দেয়, কিন্তু আসলে জাদু না, একটু হাতের ম্যাজিক। কৌশল। তো এই মণিবন্ধ হচ্ছে চোখের বন্ধন। তাহলে দৃষ্টিকে বন্ধন করে, তাহলে দৃষ্টি বন্ধন করে পুরো হাতটাকে বেঁধে ফেলে, হাতটা তার গ্রিপের মধ্যে নিয়ে আসে। তখন এই মণিবন্ধের শক্তি, বিশেষ করে সে আমাদের দুই দিকে কি দিচ্ছে, একদিকে শুক্র আর একদিকে চন্দ্র, দুজন শত্রু, একে অপরের শত্রু। তাহলে চন্দ্র মানে শুক্র চন্দ্রকে শত্রু মনে করে, রবিকেও করে, তো রবিকে টানার দরকার নেই। তাহলে দুই শত্রু ভর করছে মণিবন্ধের উপরে। তাহলে তার ভ্রমণটা, ওই যে যখন ভ্রমণ বলে, ভ্রমণটা শান্তিপ্রিয় হবে কিনা, কত বছরে ভ্রমণ হবে, মণিবন্ধনে কি ধরনের রেখা রয়েছে, তার উপরে তার সফলতা কত বছরে, সুখ হলে কত বছরে, তার দুঃখ হলে কত বছরে, এই বছরগুলো বয়স অনুপাতে পাঠ করে তারপর মণিবন্ধনটা বিচার করতে হবে। এটা নোট করে রেখে যে এই শুভ দিনের নির্ঘণ্ট যখন আছে, যদি আপনারা বুঝতে না চান, 18, 19, 20 নাম্বার, এই যে তিনটি পর্যায় রয়েছে, এটি যদি আপনারা বুঝতে না চান, তাই এই জায়গায় মণিবন্ধন যে কোনো জায়গায় ঢুকিয়ে দেওয়া যায়। বা যোগের যে ক্লাস, যোগের ভিতর ঢুকালে আপনাদের ক্ষতি হবে, আপনাদের মানে শিখার পার্সেন্টেজ কমে যাবে। যোগের ক্লাস 2, 4, 5টা, 7টা, 10টা দিয়ে কোনো কাজ হয় না। তো যোগের ভিতর না ঢুকিয়ে, যদি মনে করেন যে শুভ দিনের নির্ঘণ্ট এখানে আপনারা শিখে নেবেন, তাহলে আগের থেকে যদি পড়া থাকে, তাহলে এখানে আপনারা বলেন, আমরা মণিবন্ধ দিয়ে শুরু করে তারপরে আমরা শেষ নামিয়ে দেব ওই শুভ দিনের নির্ঘণ্টে স্যার, লিখে। হাতের এই উল্টা বিষয়ে কিছু বিচার লাগবে স্যার, হাতে উল্টা বিষয়ের কিছু বিচার লাগবে স্যার, এটা দেওয়া হয়নি। উল্টা পাশে যেমন আপনাদের সহজভাবে চিনিয়েছি, যে উল্টা পাশ থেকে আঙ্গুলের বক্রতা স্বচ্ছতা যত সহজভাবে ধরা যায়, এটি এই সদর পাশ থেকে এত সহজে ধরা যায় না। কারণ হাতের তালু সঙ্গে রেখার দিকে নজর যায়, তখন আঙ্গুলের দিকে আমাদের ঠিক মতো নজরটা থাকে না। ওই যে চোখের নজর, চোখ যেখানে গিয়ে দাঁড়াবে, কিন্তু যখন পিছন সাইড দেখি তখন কিন্তু আমরা রেখাটা দেখি না, এখানে কোনো রেখা নেই, তখন শুধু আঙ্গুলের দিকে নজর যায়, তখন আঙ্গুলটা কিন্তু সহজে দেখা যায়। যেমন ধরুন, এই যে আমার ধরেন মধ্যমা আঙ্গুল পিছনের দিকে চিৎ করা, কিন্তু কনিষ্ঠ আঙ্গুল কিন্তু অত চিৎ করা নয়। তার মানে কি, শনি দুর্বল হয়ে পড়েছে। এইবার শনি দুর্বল হয়ে পড়েছে মানে পিছনে হেলে গেছে, শনি পিছনে টানছে। শনির যে ক্লাসগুলো, 8 নাম্বার ক্লাস বা 8 তারিখের ক্লাস, বা ধরেন 8 তারিখের আমার অবস্থান, আগস্ট মাসের আমার অবস্থান, এইগুলো বুঝতে হবে। বুঝলে দেখা যাবে শনি আমার লগ্ন সাপেক্ষে পাপ, সে আমার লগ্নে এসে অবস্থান করেছে। তো লগ্নে এসে শনি অবস্থান করে সে লগ্নপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। ক্ষেত্র বিনিময় এক ধরনের ক্ষেত্র সিংহাসন যোগ বা ক্ষেত্র বিনিময় রাজযোগের ফল দেয়। তো এই ফল দেওয়ার কারণে শনি ওখানে দুর্বল হয়েছে। তো দুর্বল হয়ে শনি কি করলো, সে আর সামনের দিকে আগাতে পারলো না, সে পিছনের দিকে হেলে গেল। তো এই যে গ্রহের বিচার বিশ্লেষণ ক্ষমতা, সেটি পিছন থেকে এই আঙ্গুল দেখেই বলা যায়। যেমন বৃদ্ধাঙ্গুল, যাদের বাঁকা ঘুরে এসে এমনকি এখানে লেগে যায়, আমার ছেলে আঙ্গুল ঘুরে এনে এখানে লাগাতে পারে, এই এখানে এমনি লাগিয়ে দেয়। আবার এই দুই আঙ্গুল কিভাবে কোন আঙ্গুলের পরে পায়ের আঙ্গুল, পায়ের দুটো কনিষ্ঠ আঙ্গুল আর অনামিকা আঙ্গুল অন্য আঙ্গুলে পরে উঠাতে পারে, এটা হাত দিয়ে নয়, মানে পা দিয়েই পা দিয়ে উঠাতে পারে, মানে পায়ের আঙ্গুল অটোমেটিক উঠাতে পারে। তো কিভাবে পারে এটা জানি না, কিন্তু ও পারে, ও দেখায়, মাঝে মাঝে এগুলো দেখায়। তো এই যে জিনিসটা, বৃদ্ধাঙ্গুলি হেলে গেলে আমরা কি শিখেছি, যে তাদের হুইল ফোর্স দুর্বল থাকে, তারা তাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। মস্তিষ্ক যখন দুর্বল হয় তাদের কথা টেকে না। এমনকি আমরা এই যে এই জানাই
মানে কি, আমাদের গ্রামের বাংলায় বলে যে তুমি আমাকে সেট কলা দেখাইছো, কিন্তু কথা হচ্ছে ইউরোপিয়ান দেশে তো এটা স্বাগত জানায়। আর আমরা স্বাগত জানাই নমস্কার দিয়ে বা ধরেন আহ্বান করি এভাবে, কিন্তু তারা এইভাবে দেখায়। তাহলে এই বৃদ্ধাঙ্গুলি, যেমন বক্তৃতায় এই আঙ্গুল দেখায়, তাহলে এই আঙ্গুল যার স্ট্রং, সেই স্ট্রং বক্তা হবে। মানে বৃহস্পতি তার শুভ, যার বৃহস্পতি বক্র নয়, কোনো দিকে বক্র নয়, পিছনে হেলানো নয়, সামনে কুজো নয়, সমান, তাহলে বৃহস্পতি সমান। এটি তো আপনাদের আগে ক্লাসে হয়েছে, এই অনুযায়ী অনুধাবন করতে হবে। স্যার তাহলে এটা তো 5টা আঙুল থেকে 5টা গ্রহ পেলাম, বাদ বাকি গেলে তো আর পাওয়া যাচ্ছে না পিছন দিক থেকে দেখে তাহলে। দেখেন বৃহস্পতির আঙ্গুলটি আমার শনির আঙ্গুলের দিকে বাঁকা, দেখেন এই যে এই এমন কি খেল লেগেছে, দেখেন বৃহস্পতি থেকে শনিকে দৃষ্টি দিয়েছে। তাহলে বৃহস্পতি মিনে রয়েছে, তার পার্শ্ববর্তী পরিবেশ দেখতে বলেছি, প্ল্যানেটের পরিবেশ কিন্তু মিনের আগের ঘর হচ্ছে শনি। তাহলে শনি বৃহস্পতিকে ঠেলে বের করে দিয়েছে, দেওয়ার চেষ্টা করেছে বা করে। আবার ওই বৃহস্পতি মিনে থেকে কিনা সে দৃষ্টি দিয়েছে, পঞ্চম দৃষ্টি শনির উপরে। তাহলে এই যে দৃষ্টি দেওয়ার কারণে, দৃষ্টির বিনিময় করেনি, দৃষ্টি দিয়েছে, এবং পরিবেশের পাশে বসবাস করার কারণে সে আকর্ষণ করে আঙ্গুলটি বক্র হয়েছে, এই আঙ্গুলটি বাঁকিয়েছে। এটা খুব অনুধাবন করার বিষয়। রবির আঙ্গুলটি পিছনে। আবার আপনাদের কিন্তু দেখিয়েছি যে প্রত্যেকে দেখেন এই হাতটা 90 ডিগ্রি করলে আমার ওই অনামিকা আঙ্গুল বড় হয়ে যায়, অনেকের হয় না, কিন্তু দেখেন দেখেন হয় না, দেখেন এটা দেখেন, এখানে 50% লোকের হবে না। স্যার আমার হয় স্যার, বড় বড় হয়ে আমার যায়। আমার তো হয় স্যার, যে কোনো অনামিক। 50%-এর হবে না। আমারও হয় স্যার। মধ্যমা, তার থেকে বড় হচ্ছে অনামিকা, তার থেকে বড় হচ্ছে, মানে এই দুটো আমার সমান, এই যে দেখেন সমান, এই দেখেন সমান দুই হাতেই, এই যে সমান। কিন্তু যখনই এইটাকে কার্ভ করি তখন দেখেন আমার অনামিকাটা বড় হয়, এই অনামিকাটা বড় হয়। এটা আপনাদের দেখতে বলেছি, এটাও কিন্তু ক্লাস করেছি যে এই অনামিকা আঙ্গুল যখন বড় হয়, ক্লাস নিয়েছি কিনা জানি না, তবে আমি ভিডিও করেছি এটা হ্যাঁ নিয়ে। স্যার, না ভিডিও এটা করছেন ক্লাস স্যার। নিয়েছেন এটা স্যার, এটা ক্লাস আমাদের দিয়েছেন। ডিপ্লোমাতে দিচ্ছেন স্যার এই ক্লাসটা। স্যার এই ক্লাসটা হয়েছে স্যার, কিন্তু আলাদা বলছি, আলাদা কিছু আছে নাকি পিছন দিক থেকে দেখে কোনো বিচার করার যখন এই পদ্ধতি? আঙ্গুলটি বড় হয় তখন বুঝতে হবে এই যশ কারক গ্রহ রবি নিচে চাপা ছিল, সে তার কর্মগুণে সেটাকে জাগ্রত করতে পেরেছে। আমি আমার রবিকে দিয়ে যখন দেখি রবি তুলায়, কার্তিক মাসের জন্ম রবি তুলায় রাহু যুক্ত, তাহলে কর্মগুণে ওই রবি উপরে উঠছে। এবং এটি কিন্তু সবার উঠে না, আমাদের এখানে 20 জন থাকলে 10 জনের উঠবে, 10 জন ও উঠবে না, 5-6 জনের উঠবে। প্রত্যেকের স্যার কাছে একটা যখন প্রশ্ন ছিল। ক্লায়েন্ট আসবে, ভাগ্যফল প্রত্যাশী আসবে, চাপ দিয়ে স্যার এটা। আমারও তো রবি তুলাই, আমার তো স্যার আঙুল একটা বড় হয়ে প্রশ্ন যায় স্যার এরকম ছিল। করলে। অনেকের কনিষ্ঠ আঙ্গুল ধরেন সব সময়ের জন্য করের নিচে থাকলে, উপরে থাকলে আমরা বলি দেবগণ, করের সোজা থাকলে বলি নরগণ, করের নিচে থাকলে বলি রাক্ষসগণ। তাহলে এই যে গণ, সেই আঙ্গুলটিকে বারবার পাঞ্চ করে, মানে উনি যেন টেনে লম্বা না করতে পারে, কয়েকবার পাঞ্চ করার পরে এইবার সোজা করে ধরে, তারপরে মাপটা দেন। এইবার ধরুন কয়েকবার ইয়ে করার পরে বড় ছোটটা আপনাদেরই উপলব্ধি করতে হবে, করে তারপরে দেখতে হবে যে সে লুকাচ্ছে কিনা। আমাদের চোখটা এমন ভাবে রাখতে হবে যে আমরা পেশায় বসে গেছি, আমাদের পাশের থেকে এসে যেন কেউ ভুল প্রমাণ না করতে পারে, তার জন্য আমাদের নজরদারি আরো 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 রূপে বাড়াতে হবে। ওই যখন বলেছি বুধকে নজর রাখতে, তখন কনিষ্ঠাই বেশি নজর রাখতে হবে। কনিষ্ঠা দিয়ে, কনিষ্ঠা আঙ্গুল বাঁকা থাকলে চোর হয় মানুষ, এটা তো আপনারা পড়েছেন। কনিষ্ঠা হ্যাঁ স্যার। বাঁকা, কনিষ্ঠা ভগ্ন বা কনিষ্ঠা বেমানান, তারা একটু চোর হয়। সেই চোর তো এমনও হতে পারে যে আপনার বিদ্যা, আপনার গবেষণা চুরি করতে আসছে। স্যার এটা আমার প্রশ্ন ছিল স্যার, যে চোর এবং ডাকাত আর যারা মদ্যপায়ী, যে মদ্যপান করে বা নেশাখোর, ওদের কিভাবে ধরা, ওই প্রশ্নটা স্যার। তো ওই যে ধরতে হবে তখন, তখন আমাদের ধরার কৌশলটাও কিন্তু ওইভাবে রপ্ত করতে হবে। বলেন আমাদের টিটু দাস বাবু, আপনি পামিস্ট্রির ওই শিক্ষক হিসেবে আপনি পামিস্ট্রির ওই কিছু শাখা রেখাগুলো কি ভূমিকা পালন করবে, শাখা রেখাগুলো? শাখা রেখা বলতে কোন জায়গার শাখা রেখা? শাখা রেখা তো প্রচুর থাকবে।
ধরেন আপনার হৃদয় রেখা থেকে আপনার গিয়ে শনি মানে শনির পর্বত পর্যন্ত গেল, তারপরে দুটা শাখা রেখা বেরিয়ে গেল। হ্যাঁ, যেতে পারে, এটা তো সাধারণ ফল, এটা তো আপনার পারার কথা। হৃদয় রেখা শনির ক্ষেত্রে গেল, এবার শনির ক্ষেত্রে যাওয়ার পরে আপনার শাখা রেখা একটা বৃহস্পতিতে যেতে পারে, একটা রাহুতে যেতে পারে, এমনকি একটা মাঝ বরাবর যেতে পারে, যেতেই পারে, যে কোনো জায়গায় যেতে পারে। হ্যাঁ, তাহলে শাখা রেখা এ- যেটি রাহুর ক্ষেত্রে যাবে সেটি তার মস্তিষ্কে বিকৃতি ঘটাবে, মস্তিষ্কের বিপর্যয় ঘটাবে। যেটি সোজা বৃহস্পতির ক্ষেত্রে যাবে সেটা জ্ঞান পরিমাণ সক্ষতা দেবে। কিন্তু ওই যে সকালে ক্লাসে আপনি ছিলেন, সলোমন রিংকে যদি কর্তন করে তাহলে বুঝবেন হৃদয় রেখা মাতব্বর, সলোমন রিং হেরে গেছে। এই একটি জায়গা ব্যতি রেখে যদি সলোমন রিং এর গিয়ে টাচও করে বা তার নিচে থাকে, কর্তন না করে থাকে, তাহলে সেই শাখা রেখা শুভ ফল দিয়ে থাকে। না, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মূল রেখার আপনার যে পাওয়ারটা আর শাখা রেখার পাওয়ারটা কি একই হবে? কখনো কখনো একই হয়ে যেতে পারে। শাখা রেখা অল্প একটু বিষ সমস্ত ইয়েকে, মানে জলকে বিষ করে দিতে পারে। সামান্য একটু রং সাদা জলের ভিতর দেবেন, এক ফোঁটা রং সমস্ত জলকে লাল করতে পারে। এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস দিলে দুধটা কেড়ে দিতে পারে। তো শাখা রেখা কখনো কখনো ক্ষতিকর হতে পারে, আবার ওই শাখা রেখা সহায়ক হতে পারে। যেমন ভাগ্য রেখার গোড়ায় শাখা রেখা আপনাদের বলেছিলাম যে এটি হচ্ছে মাস্তুল, এটা অবশ্যই সহায়ক রেখা, সহযোগিতা করে থাকে। হ্যাঁ, তাহলে যদি ভাগ্য রেখার গোড়ায় শাখা রেখা, এটা ওই ভাগ্য রেখার টলটলায়মান থেকে শক্ত করছে, মানে তাকে আর টলতে দিচ্ছে না। এজ এ তার মানে স্ট্যান্ড হিসাবে কাজ করবে। হ্যাঁ, হুম। তাহলে এবার যদি বলি আমরা হৃদয় রেখায় এইরকম শাখা রেখা দিয়ে দেবো, তাহলে কি হবে? এটা ভালো হবে না স্যার। হ্যাঁ, তাহলে হৃদয়ে দুজন, হৃদয়, হ্যাঁ স্যার, আঘাত করবে। সেই বুদ্ধি ঢুকে গিয়ে একসাথে বের হুম। হবে। তো দুজনের বুদ্ধি নিয়ে দুজনের মন নিয়ে যখন একরকম চলবেন, দুজনের মন নিয়ে আপনি এক জায়গায় রূপান্তর কোনোদিন করতে পারবেন? না স্যার। রেখার গোড়ার থেকে শাখা রেখা এসে মিলিত হলো, তাহলে মস্তিষ্কে দুজনের বুদ্ধি যখন ঢুকে যাবে, আপনি আপনি আমি এক জায়গায় বসে চেম্বার করি, আমি যদি বলি নীলা দেব আর আপনি যদি বলেন রুবি দেব, তাহলে দুজন এক যদি না হতে পারি, তো ক্লায়েন্ট কি ফি দিয়ে যাবে? না, তাহলে কি হবে? তাহলে ওই শাখা রেখা দেখেন, এই শাখা রেখা গোলযোগ সৃষ্টিকারী, আর এই শাখা রেখা হচ্ছে তাকে স্থির হুম। দাঁড়াতে সহযোগিতাকারী। আর এই এই রেখা হচ্ছে তার মনের উপর আঘাতকারী, আঘাত আনছে। মনের উপর প্রভাব বিস্তারকারী। এভাবে বুঝতে হবে। গুরুজি, হ্যাঁ বলেন। স্যার, আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ করেন, অবশ্যই। মনে করো আমি প্রেম করেছি, ঠিক আছে? হুম। প্রেমে 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 আমার প্রেম কাছে ইয়ে খারাপ, মানে মনে খারাপ হয়ে গেছে, কি মিলন খারাপ হয়ে গেছে, ওটা আবার মিলবে? আরেকবার বলেন। আমি প্রেম করেছিলাম, ও মাত্র আমার আমার সঙ্গে আমার ইয়ে স্ত্রীর সঙ্গে মাত্র ডিভোর্স হয়ে গেছে, ওটা আবার দোসরা বার হবে, ওটা রেখা কোথা থেকে আসবে? মিলন মিলন হবে দুধের মধ্যে। নীরজ বাবু উনি কি বলছেন একটু বলেন তো। স্যার আমি একটু বলি স্যার, আমি হ্যাঁ স্যার বলেন। আমি বলি স্যার, এই প্রদীপ বাবু কি বলতেছে মনে করছেন যে সে কোন একটা এক্সট্রা অ্যাফেয়ারে জড়াইছে, সেই হিসেবে তার বউকে সে ডিভোর্স দিয়ে দিচ্ছে। হুম। এবং পরবর্তীতে আবার বউয়ের সাথে তার মিলন হবে কিনা, ওই অ্যাফেয়ারটা ছেড়ে দিল, বউয়ের সাথে মিলন হবে কিনা সেটা কোনো ইন্ডিকেশন এখানে আছে কিনা? সেটা কি রেখা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, রেখা দেখা হাতে দিই। রেখা আছে নাকি? ও সেইটা, সেই রকম কোনো রেখা আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনাদের গত ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে থাকে না মনে হয়, যে লাস্টের অংশ থেকে যে আপনারা রেখা তৈরি করতে হবে, গঠন তৈরি করতে হবে। তো ওখানে দাম্পত্য জীবনে বিচ্ছেদ এবং পুনরায় জোড়া লাগার সম্ভাবনা, দাম্পত্য জীবনে বিচ্ছেদ জনিত হাত আছে কোনটা সেটা দেখবেন। সেই বিচ্ছেদ জনিত হাতে যে চিহ্নগুলো রয়েছে সেগুলো দেখবেন, কোন কারণে বিচ্ছেদটা হয়েছে, এই বিচ্ছেদটা পুনরুদ্ধার হবে কিনা।
তাহলে কোন গ্রহ, ওই জায়গায় কোন গ্রহ ডিস্টার্ব করেছে যে কারণে বিচ্ছেদ হয়েছে, সেই গ্রহ যদি আবার পুনরায় পজিটিভ ফল দেয়, তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। যেমন একাদশে চন্দ্র যখন গোচরে পরিভ্রমণ করে, তখন দাম্পত্য জীবনের অশান্তি দূরীভূত হয় বা দুজনের মধ্যে মিল মহব্বত বাড়ে। যেমন আমার চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন, আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম।